দেখুন ব্যাপারটা হচ্ছে এই ধরনের তো অনেকে আপনার সঙ্গে যোগাযোগ করেছে না, এই ধরনের প্রথম বলে রাখি, এ ধরনের অনেকদিন অনেক খবর ছড়াচ্ছে, তৃণমূলের পক্ষ থেকেও ছড়াচ্ছে, আবার অন্য জনেরাও ছড়াচ্ছে। ব্যাপারটা হচ্ছে আইএসএফ এর রাজনীতি একটা মূল্যবোধের রাজনীতি করে। আইএসএফ মারামারি, হানাহানি, হিংসা এই সমস্ত রাজনীতি করে না। যাদের পাস্ট রেকর্ড এত খারাপ তাদেরকে আইএসএফ দলে নেবে কি নেবে না এদের ভাবনা চিন্তা করবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, আমাদের আপনি যে প্রস্তাবের কথা বললেন, এই ধরনের কোনো প্রস্তাব এখন এসে পৌঁছায়নি। প্রস্তাব এসে পৌঁছায় রাজ্য কমিটি নিশ্চিতভাবে আলোচনা করবে, তারপরে আমরা ডিসিশন নেব। তবে আবারও বলছি, আইএসএফ একটা মূল্যবোধের রাজনীতি করে, আদর্শ নিয়ে এগিয়ে যায়। এই আদর্শচ্যুত মানুষের এখানে কোনো জায়গা না। কিন্তু বর্তমান যুগে বেশি নীতি নৈতিকতা দেখাতে গিয়ে বামেরা আজকে শূন্য। তো আপনারাও সেই বামেদের পথেই কি মানে নীতি নৈতিকতা ধরে রাখবেন? তাহলে আপনাদেরও ভবিষ্যৎ যদি শূন্য হয় তাদেরকে নেবেন। দেখুন, আমাদের লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করা। মানুষ ক্ষমতা দিলে, মানুষ বেশি জায়গা দিলে বেশি ব্যাপকভাবে লড়াইটা করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে, মানুষ স্বল্প জায়গা দিলে স্বল্পভাবে। ক্ষমতার শীর্ষে থাকার জন্য অবাঞ্ছিত কিছু এলিমেন্টকে নিয়ে নেব, সেটা হতে পারে না। যেমন সাথে সাথে এটাও বলছি, বামেরা শূন্য কি 100 সে বিষয় বিতর্কে আমি যাবো না। তবে একটা কথা আবারও রিপিট করছি, আমাদের দলের যে স্লোগানগুলো আছে, স্লোগানের মধ্যে নিশ্চিতভাবে আপনারা দেখেছেন, বা আমরা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। মূল্যবোধকে বিসর্জন দিয়ে কিছুই নয়। যদি বিসর্জন দিই, সাময়িক সময়ের জন্য হয়তো ভালো ফল পাবো, দীর্ঘমেয়াদী বা সুদূর প্রসারী কিছু হবে না। আমরা চাই সুদূর প্রসারী এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন। আপনারা সবসময় বলেন যে আমরা গরিব মানুষের জন্য আন্দোলন করি, আপনি আবার এখনও বলছেন নীতি নৈতিকতার ক্ষেত্রে, সেক্ষেত্রে আবুল বা কাইজারদের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা নেবেন। কিন্তু আপনারা তো শিল্পপতিদেরকে ক্যান্ডিডেট করেছেন, তাহলে সেক্ষেত্রে তাহলে নীতি নৈতিকতার তো প্রশ্ন আসবে। আমরা অত্যাচারিত, বঞ্চিত মানুষের জন্য আমরা আন্দোলন করি। মানুষের হাতে যাতে টাকা আসে, মানুষের পেটে যাতে ভাত আসে, মাথার উপরে যাতে ছাদ হয়, ফ্রিতে যাতে শিক্ষা পায়, সেই লড়াইয়ে রাজনীতির ময়দানে এসেছি। শিল্পপতি মানেই যে জোর চুরি করবে, শিল্পপতি মানেই যে অত্যাচারী হবে, এই ধরনের কোনো ব্যাপার নয়। আপনি যে শিল্পপতির কথা বলছেন, আমি তাকে নিজে প্রশ্ন করেছিলাম টিকিট দেওয়ার আগে, যে বীজ শ্রমিকদের হয়ে আমি গলা পাঠাই, তাদের 1000 বিড়ি বেঁধে 163 টাকা মতো, 263 টাকা কত পয়সা মতো মজুরি হয়, 150-120 টাকা দিয়ে কাজ করে নেয়, আপনি কাজ করেন নাকি? তিনি আমাকে কিন্তু জোর গলায় বলেছে, যদি কেউ আমার কেউ প্রমাণ দেখাতে পারে, আপনি যে শাস্তি দেবেন মেনে নেবো, বা এই ধরনের অনেক কথা বলেছেন। সেই শিল্পপতির সাথে আমি কথা বলেছি, যথেষ্ট তিনি হনেস্ট, এবং তার ব্যাকগ্রাউন্ড শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ক্যাম্পাস আজকে দেখছেন, এই ক্যাম্পাস হওয়ার পিছনে 5টা মানুষের যদি লড়াই থাকে, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে ওনার লড়াই আছে। ওনার বাসস্থানে, ওনার জায়গাতে উনি ক্যাম্পাসের জন্য জায়গা দিয়ে লড়াই করতেন। শিক্ষানুরাগী তিনি, যেমন শিল্পপতি, ঠিক একদিকে যেমন তিনি শিক্ষানুরাগী। তার আমি কোনো ক্লেম এখনো পর্যন্ত পাইনি। যদি ক্লেম পেয়ে থাকি আমরা, শুধু শিল্পপতি না, সাধারণ মানুষ আমাদের দলে যারা আছেন, যদি কোনো রকমের ঘটনা ঘটে থাকে, তাকে থেকে পার্টি থেকে ডিস্টেন্স মেনটেন হবে। আমাদের বিভিন্ন জায়গায় আপনাদের কর্মীদের অনেকের বাড়িতে বোমাবাজি হয়েছে, দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, অনেকের বাড়ি ভাঙচুর হয়েছে, এখনও অনেকের দোকান বন্ধ। এর কী ব্যবস্থা দিয়েছে? 4টে মতো এখন দোকান বন্ধ আছে, যেটা ভগবানপুর অঞ্চলের মধ্যে পড়ছে। বাকি যেগুলো ছিল আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসনকে দিয়ে সেগুলো খুলিয়েছে। এগুলো বাকি আছে, এগুলো আশা করছি প্রশাসন দ্রুত খুলে দেবে। এবং যেগুলো আমাদের সাথে অন্যায় হচ্ছে, প্রত্যেকটায় আমরা কিন্তু ডিজিপিকে পর্যন্ত আমরা জানিয়েছি। যদি অ্যাকশন না নেয়, দেখছেন আপনারা নিশ্চিতভাবে জানেন, কলকাতা হাইকোর্টে এই পোস্ট কোভিড ভায়োলেন্স মর্মে একটা কেস চলছে, প্রয়োজনে সেখানে আমরা পাঠিয়ে হতে পারি, বা সমস্ত আমাদের যেগুলো সারা রাজ্যে যে আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে, সেইগুলোকে সামনে রেখে আমরা আইনে দ্বারস্থ হতে পারি। তার আগে যদি প্রশাসনের পক্ষ থেকে সদর্থক ভূমিকা নেয়, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করে, তাহলে ওবেলিয়ান গুড, নাহলে আমরা থানা এই কোর্টের দ্বারস্থ। শাকিরুলের সঙ্গে একটা সংযুক্ত প্রশ্ন, যে কার্যত তৃণমূল দল ভাঙিয়ে নিচ্ছে আপনাদের, প্রায়শই শওকত মোল্লার হাত ধরে অংশগ্রহণ করছে আইএসএফ কর্মীরা। তো এই নদী ভাঙনের মতো অবস্থা আইএসএফের, এই ভাঙন প্রতিরোধে কি করবে? নদীর কথা যেহেতু বললেন, একবার ভাঙে নদী বহুবার গড়ে, আপনার নদী অনুযায়ী বলছি। তো ব্যাপারটা হচ্ছে, দেখুন, হ্যাঁ, কিছু সংখ্যক পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি দিয়েছেন, আর কয়েকজন দায়িত্বশীল দিয়েছেন। ব্যাপারটা হচ্ছে, আমি প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব, তারা কী কারণে গিয়েছেন তারা ব্যক্তিগতভাবে ভালোভাবে বলতে পারবে। তারপরেও বলছি, মানুষের ভোট নিয়ে মানুষকে অসম্মান করা কোনোভাবেই আমি বরদাস্ত করবো না। আমি তাদেরকে বলছি, আবার মিডিয়ার মাধ্যমে বলছি, যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো, পদত্যাগ করে আপনার নতুন দল যেটা ভালো লেগেছে সেটা করে, অন্যথায় আগামী দিন কিন্তু মানুষের, যেহেতু আমরা কণ্ঠস্বরে, আমরা কিন্তু এর
কি উত্তর? আইনের মাধ্যমে দেবো। আর জনগণ যদি দায়িত্ব তুলে নেয় তখন বিপদ হয়ে যাবে। আর দ্বিতীয়, কিছু সংখ্যক মানুষ ভয়ের কাছে গিয়েছে, আবার স্বল্প কিছু মানুষ যেটা খবর পাচ্ছি তাদের কিছু ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য গিয়েছে। কারো কারো সম্পত্তি আছে, তারা দখল পাচ্ছিল না, এই সময় তৃণমূলের নামটা লিখিয়ে সম্পত্তিদের দখল করিয়ে নেওয়া যায় সেই চেষ্টায় গেছে। আর তবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, যারা যাচ্ছেন তাদেরকে তো বলা হচ্ছে পদ দেবে, সরকার সাহেব কত পদ দেবেন? আরাবুল সাহেবের বেশি হয়ে যাচ্ছিল বলে, মানে পদ কম লোক বেশি হয়ে যাচ্ছিল বলে আরাবুল সাহেবদেরকে দীর্ঘদিন জেলের মধ্যে আটকে রেখেছে, যেটা শুনছি। একাধিক জনকে জেলে আরো প্ল্যান করছে, তারা আইএসএফ ছেড়ে যাচ্ছে, দেবে আগামী দিনে এদের আমার লড়াই হবে না তো? এই মুহূর্তে গোটা রাজ্যে 10 থেকে 11টা বিধানসভা মানে শূন্য। 10টা মধ্যে 4টে বিধানসভার উপনির্বাচন মানে প্রার্থী দেবে কিনা? অবশ্যই দেখুন, আমরা ভোটের ময়দানে আছি এবং বিশেষ করে পার্শ্ববর্তী ভাঙড়ের পার্শ্ববর্তী হাড়োয়াতে আমরা হাড়োয়াটা এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি। টোটাল 10টা শূন্য হয়ে আছে, 4টে নোটিফিকেশন হচ্ছে। সেই 4টের মধ্যে কটাই আমরা কন্টেস্ট করবো আমাদের আলোচনার সাপেক্ষে। আজকেও আমাদের একটা অনলাইনে আলোচনা, সেখান থেকে একটা বই আউট বার হবে, রাজ্য কমিটি ডিসাইড করবে যেখানে উপনির্বাচনে বামেদের সঙ্গে কোনো প্রকার জোটের সম্ভাবনা আছে কিনা? দেখুন, আমরা সবসময় বলছি যে আমরা জোট থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে নয়। আমরা এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে বাম, কংগ্রেস, আইএসএফ ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে কিন্তু প্রথমে বেরিয়ে গিয়েছিল, তারপরে বাম সম্পৃক্তি দিচ্ছিল। আমাদের কাছে সেটা সম্মানজনক লাগছিল না, বা আমরা যেটা চাইছিলাম হয়তো বামেদের সেটা ভালো লাগছিল না, ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি। এই উপনির্বাচনে এখনো পর্যন্ত এই ধরনের কোনো প্রস্তাব আসেনি, আসলে বিবেচনা করতে। লোকসভার পরেই ভাঙড় পুনরায় ফেরানোর চ্যালেঞ্জ করতে সৌগত মোল্লা তিনি বলছেন আগামী বিধানসভা ভোটে আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভাঙড়। করুক না, কেউ করছে, ওয়েলকাম করছি। এই লোকসভা নির্বাচনে কি ভাঙড়ের মানুষকে আমাদের আইএসএফে ভোট দেয় না? আমরা গণনা কেন্দ্রে হেরে গিয়েছি, ওদের মেকানিজমের কাছে আমরা হেরে গিয়েছি। মানুষ আমাদের প্রায় 1,25,000-এর ঊর্ধ্বে মানুষ ভোট দিয়েছিল ভাঙড়ে আমাদেরকে, কিন্তু দুঃখের বিষয় আমাদের উপরে যে হিংসা হয়েছিল, যে অত্যাচার হয়েছিল, গণনা কেন্দ্রে আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারিনি। আমাদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়ে জানিও আমরা কেসও আগামী দিনেও আমাদের দুর্বল আছে, সেগুলোকে আমরা সহজ শাহিনী ঘোষ তারপরে প্রথম এলেন, না করে খুলে গেল, মানে বিধান ভাঙড়ে মাইনাস আছে, মাইনাস ম্যানিপুলেট হয়েছে। 1,25,000-এর উপরে ভোট পেয়েছে, যারা তৃণমূল করে আইএসএফকে ভোট দিয়েছিল, সে ভোটগুলো গেলে কোথায়? আমি ফুল কনফিডেন্স আছে ভাঙড়ের মানুষের প্রতি, মানুষ আমাদের ভোট দিয়েছে। তাহলে ব্যালট বক্সে কি কাজ? ব্যালট বক্সের থেকে কি হচ্ছে গণনা কেন্দ্রে। শাহিনী ঘোষ বলেছেন যে টিভিল ইঞ্জিন এবারে ভাঙড়ে কাজ করবে, টিভিল ইঞ্জিন সরকার কাজ করবে। 1 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, 2 সরকার, 3 শাহিনী ঘোষ 3 নম্বরে রেখেছে। দেখুন, ভাঙড় রাজ্যের মানুষ উন্নয়ন হোক, এই লড়াইটা হোক, আমাদের প্রতিযোগিতা হোক উন্নয়নমূলক প্রতিযোগিতা। আমি ভাঙড়ের ব্রিজগুলো, যেগুলো দুর্বল ব্রিজ আছে, সেগুলো কাঠের ব্রিজগুলো পাকা ব্রিজের কথা বলেছি, শাহিনী ঘোষেরা করে দেখিয়ে দিই। ভাঙড়ে যে আমি বাস রুটের কথা, তার থেকে বেশি নতুন রুট দিই। ভাঙড়ে আমি হিমঘরটা যাদের কথা বলেছি সেটা 6 মাসের মধ্যে কমপ্লিট করে দিই। ভাঙড়ে একটা স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছি, ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নিয়ে দিই। গার্লস হোস্টেল যেটা বন্ধ আছে সেটা চালুর কথা, ভাঙড়ে কলেজের নতুন কথা বলেছি, নতুন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছি। এই সমস্তগুলো করে দিয়ে তো আমাকে পিছনে ফেলে দিক না, এগুলো করতে আমি তো চাই যে এগুলোতে আমাদের কম্পিটিশন হোক। সৌগত মোল্লা বলছে 100%-এর মধ্যে 90% কাজ করবো ভাঙড়ে, কি বলবো? ভালো তো, 100%-এর মধ্যে আপনি 80% করুন না, ওনাকে বাবা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগামী 2 বছরের মধ্যে ভাঙড়ের উন্নয়নে ভাঙড় বিধানসভা এইভাবেই হোক, আমাদের কম্পিটিশনটা উন্নয়নমূলক হোক। আমি যে প্রস্তাবগুলো দিচ্ছি থেকে ভালো কাজ করি। আমি চাইছি ভাঙড়ের মানুষের সাথে শিক্ষা, পার্ক, সহযোগী স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন, জিরেনগাছা, নলমুড়ি হসপিটালকে উন্নত করে দেখিয়ে এই উন্নয়ন না। আমি চাইছি কমপ্লেক্সের মতো আরও এই ধরনের কোনো ইন্ডাস্ট্রি করা যায় নাকি, ভাঙড়ের মানুষ কাজ করবে। এই লেদার কমপ্লেক্সে ভাঙড়ের মানুষের জন্য কোটা নির্ধারণ হোক, এগুলো তো চাইছি। লেবার কোর্ট, লেদার কমপ্লেক্স, এগুলো তো চাইছি আমরা। ভাঙড়ের সব লেদার কমপ্লেক্সে কাজ করে, কারো যদি জ্বর হয়ে যায় বা কাজ হাত কাটা গেলে তারা ক্ষতিপূরণ পায় না, লেবার কোড অনুযায়ী কাজ হয় না। আমি চাইছি তো এগুলো হোক। আমার ভাঙড় ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে আজকেই একটা পোস্ট দেখছিলাম যে ভাঙড়ে মেট্রো রেল এবং রেলের দাবি জানিয়েছে। যে পোস্টটা করেছে সে হয়তো অনেকটা জানে না। আমি তাকে অলরেডি জমি অধিগ্রহণ না হওয়ার ফলে ভাঙড় এখন রেলের আসছে না। ভাঙড় রেলের মানচিত্রে আনার জন্য আমিও দাবি তুলেছি। আমার অনেক আগে ভাঙড়ে রেলপথ আপনার
ইয়েও হয়ে গিয়েছিল, ওটা কি বলে ওটাকে তৈরি হয়ে গেছিল। ঘটকপুকুরকে ছুঁয়ে ভাঙড় বিধানসভাতে ঘটকপুকুরকে ছুঁয়ে রেল লাইন বেরিয়ে যাবে। এই বিষয়ে রাজ্য সরকার সেটাকে সহযোগিতা করছে না। রেল তার মেট্রো অবশ্যই এটা আমরা চাইবো, আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে চাইবো। মেট্রো রেল যেহেতু জানেন দুটো সরকারের একটা শেয়ারে চলে, আর রেলটা কেন্দ্র সরকারের চলে। রাজ্য সরকার রেলকে ঘটকপুকুরের মধ্যে রেল লাইন হোক, তারপরে পরে মেট্রো রেলের জন্য আমরা আবেদন করি। ভাঙড়ে বিজেপি ও আইএসএফ এর দোকান বন্ধ হয়েছে, কিন্তু রাতের বেলা বিজেপির দোকান হচ্ছে, দিনের বেলা খুলে আছে, কিন্তু দোকান এখন বিজেপি আলাদা নয়, বিজেপি একে অপরের পরিপূরক। বিজেপির দোকান করছেন লোকাল চ্যাংড়া নেতাগুলো, বিজেপির বড় নেতা তৃণমূলের বড় নেতাকে ফোন করে দিচ্ছে, ওই আমাদের নেতা আমাদের লোকাল স্তরে বন্ধ হয়েছে, বড় নেতা ফোন করে দিচ্ছে ভাঙড়ের বড় নেতাদেরকে তৃণমূলে, তখন খুলে দিচ্ছে। আর আইএসএফের তো ওই তেল লাগানোর কোনো জায়গা নেই, লড়াইটা আইনের মাধ্যমে প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসন না করলে কোর্টে যাবো, কোর্টকে দিয়ে খোলাবো। আপনি যে রেলের কথা বললেন, কেন্দ্রীয় যিনি মন্ত্রী ছিলেন আগে লোকসভা নির্বাচন হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী রেলমন্ত্রী আশ্বিনী তিনি বলেছিলেন নোটিফিকেশন করে যে রাজ্য সরকার জমি দিচ্ছেন। 50,000 কোটি টাকার কাজ রাজ্যের রেলে পড়ে আছে, রাজ্য সরকার সহযোগিতা করছে না বলে। যে 50,000 কোটি টাকার কাজের কথা বলেছেন তার মধ্যেই ভাঙড়ের ঘটকপুকুর ছুঁয়ে রেল লাইন হওয়ার প্রজেক্ট আছে। রাজ্য সরকার কথা বলছেন, বাবুর অনেক বলছেন, শায়নী ম্যাম অনেক কথা বলছেন, এদের উদ্দেশ্য মিডিয়ার মাধ্যমে বলছি, তাদেরকে বলবো ভাঙড়কে রেলের মানচিত্রে আনার জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সহযোগিতা করবে। শায়নী ঘোষ ভাঙড়ে আসছে, ভোটের আগেও গান গাইছেন, ভোটের পরেও আরো গলা ছেড়ে গান গাইছেন, এই বিষয়ে কেমন ভাবে দেখছেন? গাইছেন আমি করবো না, তবে উনি গান গাইবেন কি করবেন, তার থেকে বড় কথা তিনি ভাঙড় সহ যাদবপুরের মানুষের হয়ে কটা কথা পার্লামেন্টে বলবেন সেটা বড় কথা। ঘটকপুরে তো অলরেডি রেলের মানচিত্রে আছে।